বন্ধুরা, স্কুল লাইফটা সবার খুব মজাদার হয়, বিশেষ করে তাদের যারা সরকারি স্কুলে পড়ে। মানে সরকারি স্কুলে তিনটে জিনিস থাকে না, এক রেপুটেশন, দুই ডিসিপ্লিন, তিন পড়াশোনা। আমাদের স্কুলের টিচারগুলো আসলে টিচার ছিলেন না, ওনারা প্রত্যেকজন ছিলেন এক একজন করে অভিনেতা অভিনেত্রী। মানে ওদের সবারই নিজস্ব নিজস্ব স্বরচিত ডায়লগ ছিল। মেরে চামড়া গুটিয়ে দেবো, হাড় মাছ আলাদা করে দেবো। মানছি অপা প্রকল্প আসার আগে এরা মাংসের দোকানে কাজ করতেন, তা বলে এখন এমনি করতে হবে? আমাকে তোরা চিনিস না, আর একবার আমার মার খেলে চেনার হালতেও থাকবি না। সিরিয়াসলি এই স্যারটাকে আমরা কেউ চিনতামও না, এনার নাম পর্যন্ত জানতাম না। আমরা ভাবতাম ইনিই গুমনামি বাবা ওঠান, এখানে টিচারে ছদ্মবেশে আছেন। ভালোই ভালোই বলছি, মেনে নে, নইলে আমার হাত কথা বলতে শুরু করলে কিন্তু প্রলয় আসবে, ঝড় উঠবে। এগুলো টিচার নাকি সুপারম্যান ভাই? হাত কথা বলতে শুরু করলে ঝড় উঠবে? মানে আমফান, ফণি, জস এইগুলো তখনই এসেছিলো যখন স্যারের হাত কথা বলতে শুরু করেছিল। তো বন্ধুরা, আমরা এমন ছেলে ছিলাম যে টিচারদের বকা দেওয়ার মুডটাকে পুরো খারাপ করে দিতাম। মানে সেদিন স্যার সিরিয়াসভাবে একটা ছেলেকে বকছেন, বিশাল সিরিয়াসভাবে বকছেন। তো হঠাৎ করে ছেলেটার মুখ দিয়ে ফিচিক করে হাসি বেরিয়ে গেল। মানে স্যারের পুরো বকা দেওয়ার মুডটাই খারাপ হয়ে গেল। তো আমাদের ক্লাসে ইংলিশের টিচার এলেন। তো উনি বললেন, আজ তোমাদের গ্রামার করাবো, আজ তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো। তো তোমরা কি এখানে কেউ পারো ভয়েস চেঞ্জ? তো অনিল বলল, হ্যাঁ ম্যাম পারি। তো ম্যাম বলেন, ঠিক আছে তাহলে একটা ভয়েস চেঞ্জ করে দেখাও, আই ডু ইট, এটাকে ভয়েস চেঞ্জ করে দেখো। অনিল বলল, আই ডু ইট। তো ম্যাডাম ভয়েস চেঞ্জ শেখাবেন, কিন্তু চক আনতে ভুলে গেছেন। তো ম্যাম প্রণবকে বললো, যা স্টাফ রুম থেকে গিয়ে দুটো চক নিয়ে আই। তো প্রণব চক নিয়ে এলো, নিয়ে ম্যামকে দিল। তো কিছুক্ষণ পর প্রণব আমাকে বললো, অপূর্ব শোন, বললো ম্যাম আমাকে দুটো চক আনতে বলেছিলেন, আমি 5টা চক নিয়ে এসেছি, দুটো ম্যামকে দিয়েছি, 3টে আমার পকেটে। এই নে তুই একটা রাখ, আর অনিল তুই একটা রাখ। বলতো তোদেরকে চক দুটো কেন দিলাম? কারণ না দিলে তোরা এখনই ম্যামকে বলে দিবি যে আমি 5টা চক নিয়েছি। আমি বলি, ও তুই না বললে আমরা জানতামই না যে তুই 5টা চক এনেছিলি, 3টে তোর পকেটে আছে, তোরই থাকতো 3টে। তো পরের পিরিয়ডে বাংলার ক্লাস ছিল, তো বাংলার টিচার এলেন। তো আমাদের ক্লাসের সবাই টিচারকে অনুরোধ করলো যে ম্যাম আজকে একটা গল্প শোনান। তো ম্যাম ভেবে বললেন, ঠিক আছে আমি হাফ টাইম গল্প শোনাবো, কিন্তু বাকি অর্ধেক টাইম তোমাদের একটা করে রচনা আমাকে লিখে দেখাতে হবে। তো সবাই এটাতে রাজি হয়ে গেল। ঠিক আছে, তো ম্যাম এবার গল্প শোনাতে শুরু করলেন। গল্পটা ছিল স্বর্গ নরকের গল্প। মানে যারা ভালো কাজ করে, যারা খুব ভালো মানুষ, তারা স্বর্গে যায়, তাদের স্বর্গে খুব ভালোভাবে রাখা হয়। আর যারা খারাপ লোক, যারা খারাপ কাজ করে, তারা নরকে যায়, তেলে ভাজা হয়, গরম তেলে উঠাই আর চোবাই, উঠাই আর চোবাই। তো গল্প বলা শেষ হলে আমার মনে একটা ডাউট ছিল, তাই আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম মনে করুন কেউ কোনো একটা জিনিস চুরি করেছে, নিয়ে ওই চুরি করা জিনিসটা কোনো অন্য একজনকে দিয়েছে, তো এইখানে কি অন্য একজন যে চুরি করা জিনিসটা নিয়েছে সে কি এখানে পাপী? তো ম্যাম বলেন, দেখো যদি ও না জেনে বুঝে নিয়েছে তাহলে ওর কোনো দোষ নেই, ও পাপী না। কিন্তু যদি ও জেনে বুঝে নিয়েছে যে এটা চুরির জিনিস, তাহলে সে ও যে চুরি করেছে তার থেকেও মহাপাপী। তো আমি বললাম, ম্যাম তাহলে ও নরকে যাবে? বলছে হ্যাঁ, বলছে অবশ্যই ও নরকে যাবে। সঙ্গে সঙ্গে আমি আর অনিল পকেট থেকে চক দুটো বের করে প্রণবকে দিয়ে দিলাম। ম্যাম বললেন, এটা কি হলো? আমি বললাম, ম্যাম আমরা নরকের সিঁড়ি থেকে এক ধাপ নিচে নামলাম। তো এরপর কথা মতো আমাদেরকে সবাইকে রচনা লিখতে বললেন। তো জাস্ট 3 সেকেন্ড পর নিলয় গেল খাতা নিয়ে, বললো, ম্যাম আমার রচনা লেখা হয়ে গেছে। তো ম্যাম দেখলেন খাতায় বড় বড় করে লেখা রয়েছে র চ দন্তনাকার, রচনা, এই বানানটা। তো জাস্ট কিছুক্ষণ পর অনিল বলল, ম্যাম আমার হয়ে গেছে। ম্যাম বললেন, থাম, র চ দন্তনাকার রচনা কিন্তু আমি দেখবো না, ভালো করে লিখে নিয়ে এসেছিস তো? অনিল বলল, হ্যাঁ ম্যাম ভালো করে লিখে নিয়ে এসেছি। ঠিক আছে দেখা। তো ম্যাম দেখলেন ওর খাতায় লেখা রয়েছে গরুর রচনা, গরু গৃহপালিত পশু, গরু ঘাস খায়, গরু গুতোয়, রচনা শেষ এখানেই। পরের ক্লাসে অঙ্কের টিচার এলেন। তো স্যার আমাদের বোর্ডে একটা অঙ্ক বোঝাচ্ছিলেন। তো অঙ্কটা গোটা ক্লাস বুঝলেও রোহিত কিন্তু কোনো মতে বুঝতে পারছিল না। স্যার বললেন যে এই সূত্র অনুযায়ী হচ্ছে, এই সূত্রটা বোঝ ভালো করে। ওই যে সূত্রগুলো, ওই সূত্রগুলো রোহিত কোনো মতে ধরতেই পারছে না, আর ওর নাম রোহিত সূত্রধর। স্যার ওকে সারনেম চেঞ্জ করে আসতে বলেছেন। তো স্যার বললেন এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা নোট করে রাখতে। তো আমরা সবাই নোট করছিলাম। তো হঠাৎ করে স্যারের নজর আমার খাতার উপর গেল। স্যার বললেন, অপূর্ব তুই কি বড় হয়ে ডাক্তার হতে চাস? আমি বললাম, না স্যার, কেন? না এই তো খাতায় প্রেসক্রিপশন লিখছিস, এত হাতে লেখা খারাপ? বললাম, ও তাহলে এই দিক থেকে দেখতে গেলে স্যার আপনিও কি তাহলে দর্জি হতে চাইছিলেন? স্যার বলুন, কেন?
বলুন না, পরীক্ষার খাতায় যা নম্বর কাটেন দর্জিও মনে হয় অত কাটে না। তো আমাকে তো খুব কমই বললেন। আমার পাশে একজন বসছিল, ওর হাতে লেখা আমার থেকে অত্যাধিক লেভেলে খারাপ। তো স্যার ওকে বলেন, এটা হাতে লেখা, তুই কি প্রাচীন লিপিতে লিখছিস? এর থেকে একটা আর্টসগুলোকে কালিতে ডোবায় ছেড়ে দিবি, দেখবি তোর থেকে ভালো হাতে লেখা হবে। আর এই ব্যাপারটাকে ও এত সিরিয়াসলি নিয়ে নিয়েছিল যে পরের দিন যখন বাংলার ক্লাসে বাংলার ম্যাম বললেন যে তোমরা একটা নোট লেখো, তো নোট যখন লেখাচ্ছিলেন এই ছেলেটা এতগুলো আর্টসগুলো নিয়ে এসেছিলো, নিয়ে আর্টসগুলোগুলো কালিতে ডোবাই খাতায় ছেড়ে দিচ্ছে, কালিতে ডোবাই খাতায় ছেড়ে দিচ্ছে। গোটা ক্লাস আর্টসগুলোয় ভরে গেছে, সবাই এদিক ওদিক লাফালাফি শুরু করে দিয়েছে আর্টসগুলোর ভয়ে। এমনকি টিচার পর্যন্ত ভয় খেয়ে গেছেন, ম্যাম ভয়ে ক্লাস থেকে বেরিয়ে গেছেন, বেরিয়ে গেছেন যাতে আর্টসগুলো ক্লাস থেকে না বেরিয়ে যায় সেই জন্য আবার ক্লাসের দরজাটা লাগিয়ে দিয়েছেন বাইরের দিক থেকে। তো একবার বিজ্ঞানের টিচার এলেন, তো বিজ্ঞানের টিচার আমাদের বিজ্ঞান পড়াচ্ছিলেন। তো হঠাৎ করে উনি একটা প্রশ্ন করলেন যে বল কাকে বলে। তো গোটা ক্লাসের মধ্যে কেউ হাত তোলেনি, একমাত্র আমি হাত তুলেছিলাম। তো স্যার বললেন বল কাকে বলে। তো আমি যেটা জানতাম সেটাই বললাম যে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তু স্থির হয়, তাকে বল বলে। স্যার বললেন তাকে বল বলে? বলে হ্যাঁ তাকে বল বলে। স্যার বললেন ঠিক আছে বেরিয়ে আই। বললেন দেওয়ালটা ঠিল। আমি বললাম সিরিয়াস তো আপনি? স্যার বললেন ঠিল না, তুই দেওয়ালটা ঠিল। আমি এবার গোটা ক্লাসের সামনে দেওয়ালটাকে ঠিলছি। কিছুক্ষণ ঠেলার পর স্যার বললেন থাম, তুই যা তখন ধরে দেওয়ালটাকে ঠিললি, দেওয়ালটা কি নড়ল? আমি বললাম কে জানে স্যার, পিছন দিকে গিয়ে দেখে আসবো। স্যার বলেন নড়ে নাই। তো এত ঠেলার পরও দেওয়ালটা নড়ে নাই। স্যার বলেন বল হচ্ছে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয় বা হওয়ার চেষ্টা করে, তাকেই বল বলে। বললাম ও ঠিক আছে। তো স্যারের নজর হঠাৎ মোহিতের উপর পড়লো। মোহিতকে দেখে স্যারের খুব চিন্তিত বলে মনে হলো। তো স্যার বলেন মোহিত কিছু হয়েছে? মোহিত এরকম একটা ক্রিকেটে বল দেখিয়ে বলল, স্যার আপনি যেটা বললেন সেটা যদি বল হয় তাহলে এটা কি আমরা আটি বোটে? তো পরের দিন বিজ্ঞান ক্লাসে আবার ওই স্যার এলেন। তো উনি আমাদের একটা টপিক পড়াচ্ছিলেন। তো হঠাৎ করে আমাকে ডাকলেন, অপূর্ব বেরিয়ে আইন। বললেন দেওয়ালটাকে ঠিল। বলে মানে? এই মানুষটা কালকে আমাকে দেয়ালটা ঠেলা করাচ্ছিল, দেয়াল নড়া নেই। আজকে হঠাৎ এই মানুষটার মধ্যে আমার প্রতি এত কিসের কনফিডেন্স চলে এলো যে আজকে দেয়ালটাকে লড়াই ফেলেন দেবে? তো স্যারের কনফিডেন্স দেখে আমার মধ্যে কনফিডেন্স চলে এসেছিল। স্যার বললেন ঠিল ঠিল। বললাম স্যার দেয়ালের পেছনে আমার সাইকেলটা রাখা আছে, সরান দিয়ে আসবো? তো আমাকে স্যার দেয়ালটা ঠিলতে বললেন যে দেয়ালটা এবারে ঠিলবি, কিন্তু একটু দূর থেকে এসে ঠিলবি, মানে সামনে থেকে ঠিলিস না, দূর থেকে দৌড়ে এসে দেয়ালটাকে ঠিলবি। তো আমি স্যারের কথা মতো দূর থেকে দৌড়ে এসে দেয়ালটাকে ঠিললাম। নিয়ে এবার স্যার বললেন দেখ দূর থেকে দৌড়ে এসে তুই দেয়ালটাকে ঠিললি, দেয়ালটাও কিন্তু তোকে ঠিললেক, যে কারণে তুই পিছন দিকে পেছনে গেলি। বলে হ্যাঁ সেটা তো বড়টা পেছন দিকে পেছনে ছিল। বলছে এইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো আমাদের ক্লাসে ড্রয়িংয়ের টিচার এলেন। তো উনি এসে আমাদের বললেন যে তোমরা নিজেদের মতো যা খুশি একটা করে ছবি আঁকো। তো আমার খাতার কভার পেজে কিছু কার্টুনের ছবি ছিল। তো প্রণব বললো তোর খাতাটা দে, আমি কার্টুনের ছবি আঁকবো। তো আমার খাতাটা নিল। কিছুক্ষণ পর ও ছবি আঁকা শেষ হলে আমাকে জিজ্ঞেস করলো যে অপূর্ব দেখ কেমন হয়েছে। আমি বললাম ভালোই হয়েছে। আমি বললাম ওটা নিচে লিখে দে কালিয়া, নাহলে লোকে বুঝবে কী করে। ও আমাদের গম্ভীর মুখে তাকিয়ে বললো এটা কালিয়ার ছবি নয়, এটা ছোটা ভীম বটে। বললাম ও তাহলে ছোটা ভীম লিখে দে। এই প্রণব খাতায় ছবি আঁকতে পারে না, কিন্তু স্কুলে বাথরুমে ঢুকলে এর মধ্যে একটা আর্টিস্ট চলে আসে। মানে স্কুলের বাথরুমে প্রত্যেকটা দেওয়ালে এর আঁকা ফেমাস চিত্র আছে। মানে বায়োলজিতে যদি কারো কোনো প্রবলেম থাকে তো সে যদি এর আঁকা ছবিগুলোকে দেখে একবার, তাহলে তার কাছে বায়োলজি জল হয়ে যাবে। ক্লাসে স্যার যেটা ভালো করে বোঝাতে পারে না সেটা এই বাথরুমে ছবি এঁকে বুঝিয়ে দেয়। এমনকি কোনো বিষয়ে স্যারেরও ডাউট থাকলে উনিও দু একবার আমাদের বাথরুমে মূত্রত্যাগ করতে যেতেন। অন্যান্য পরীক্ষার সময় স্টুডেন্টরা টুকলি আনলেও বায়োলজি পরীক্ষার দিন কিন্তু কেউ টুকলি আনতো না। কোনো প্রশ্নের উত্তর না পারলে সোজা বাথরুমে চলে যেত। তো টিচাররা এই স্ক্যামটা কিন্তু বুঝতে পেরেছেন, এই বাথরুম স্ক্যামটা। তো কিছু টিচার দাবি করেন যে বাথরুমে যে দেওয়াল চিত্রগুলো আছে সেই চিত্রগুলো মোছা হোক, কিন্তু হেডমাস্টার সিদ্ধান্ত নিলেন যে এই তথ্যমূলক চিত্রগুলি মোছা হবে না। এখানে এমন তথ্য বিশ্লেষণ করা আছে যে কোনো টিচার ক্লাসে এভাবে এই তথ্যগুলোকে বিশ্লেষণ করতে পারবেন না। সেই কারণে চিত্রগুলি মোছা হবে না। কি করা হবে না, পরীক্ষার সময় বাথরুম বন্ধ থাকবে। তো এরপর থেকে আমরা বায়োলজি পরীক্ষার দুদিন আগে থেকে জল খাওয়া বন্ধ করে দিতাম। আমাদের ক্লাসে যিনি ভূগোল নিতেন উনি খুব খিটখিটে ছিলেন। ওনাকে আমরা মিলিলিটার বলতাম, কারণ উনি সিগনেচার করার সময় ML লিখতেন। ওনার আসল নাম ছিল মোনা লাহিড়ি। তো উনি 30 মিনিট ক্লাসে 25 মিনিট বকতেন আর 5 মিনিট হোমওয়ার্ক দিতেন।
মানে ওনার ক্লাসটা আমাদের কাছে ছিল ইউটিউবের নন স্কিপেবল অ্যাডের মতো, চাইলেও স্কিপ করা যেত না। তো একদিন একটা ছেলে পারফিউম লাগিয়ে এসেছিলো, তো ক্লাসে মিলিলিটার ম্যাম ঢুকলেন, ঢুকেই একদম একটা বিচ্ছিরি রিয়াক্ট, ছি একটা বিদঘুটে কি গন্ধ আসছে, কি বিচ্ছিরি। এই তোরা কি কেউ কিছু মেখে এসেছিস? যদি কেউ কিছু মেখে এসেছিস প্লিজ বেরিয়ে আয়, দেখ আমার এই গন্ধটা সহ্য হচ্ছে না। তো যে পারফিউম মেখে গেছিলো সে বেরিয়ে গেল। তো টিচার এত ওভার রিয়াক্ট করছেন, ছি কি বিদঘুটে গন্ধ, তোরা এগুলো কি মাখিস কী করে, হ্যাঁ? তো ওই ছেলেটা বলল, ম্যাম আমি পারফিউম মেখে এসেছি, গু মেখে আসি নাই, আপনি যা ওভার রিয়াক্ট করছেন। ম্যাম বললেন, দেখ আমার ক্লাসে কিন্তু পারফিউম মেখে আসবি না, আর যদি পারফিউম মেখে আসবি তাহলে আমার ক্লাস করার প্রয়োজন নেই, ক্লাস থেকে বেরিয়ে যাবি। সিরিয়াসলি তার পরের দিন থেকে গোটা ক্লাস পারফিউম মেখে আসতো।